নমস্কার। উইদিন 30তে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আজকে আমরা আরও একটা প্র্যাকটিস সেট এখানে আলোচনা করব ইংরেজির উপর। এর আগে জিকে এবং ইংরেজি মিলিয়ে আমরা অনেকগুলো প্র্যাকটিস সেট এখানে পোস্ট করেছি। তোমরা যারা ইন্টারেস্টেড, তোমরা যারা আগ্রহী, তারা সেই প্র্যাকটিস সেটগুলো দেখে নিতে পারো। আমাদের প্লেলিস্টে ওগুলো দেওয়া আছে। এর পাশাপাশি আমরা আই বাটনে ওগুলো দিয়ে রাখবো। আজকে মূলত আমরা আলোচনা করব ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশন, স্পটিং এরর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, স্পেলিং, ইডিয়াম অ্যান্ড ফ্রেজ নিয়ে। যে প্রশ্নটা দিয়ে আমরা সেশন শুরু করব সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটাকে এক কথায় প্রকাশ বলা হয়। সেই এক কথায় প্রকাশ রিলেটেড প্রশ্নে উল্লেখ করা আছে, ওয়ান হু লিভস ওয়ানস কান্ট্রি ইন অর্ডার টু সেটেল পারমানেন্টলি ইন অ্যানাদার। অর্থাৎ একজন ব্যক্তি যে দেশে আছেন সেই দেশ থেকে বেরিয়ে নিজের দেশ ত্যাগ করে যখন অপর কোনো দেশে স্থায়ীভাবে সেটেল হওয়ার জন্য বেরিয়ে পড়েন, তাকে এক কথায় কী বলা হয়? এক্ষেত্রে অপশান দেওয়া আছে এমিগ্রেন্ট, অপশান বি ইমিগ্রেন্ট, অপশান সি ওমনি প্রেজেন্ট, আর অপশান ডি দেওয়া আছে বিগট। আমরা এই বিগট শব্দটা আগে আলোচনা করেছিলাম। বিগট শব্দটার অর্থ হচ্ছে ওয়ান হু ইজ ব্লাইন্ডলি ডিভোটেড টু অ্যান আইডিয়া, যিনি একটা নির্দিষ্ট বিষয়ে অন্ধ, অর্থাৎ ধর্মান্ধ বলতে পারি, ফ্যানাটিক বলতে পারি, ফান্ডামেন্টালিস্ট বলতে পারি, সেটা হচ্ছে বিগট। অপশান সিতে দেওয়া আছে ওমনি প্রেজেন্ট। ওমনি প্রেজেন্ট কথাটার অর্থ হচ্ছে ওয়ান হু ইজ প্রেজেন্ট এভরিওয়্যার, যিনি সর্বস্থানে বিরাজ করছেন, সব জায়গাতে আছেন, তাকে ওমনি প্রেজেন্ট বলা হয়। অপশান এ বি, যেটা ইমিগ্রেন্ট এবং এমিগ্রেন্ট, এই দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ এবং ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশনের পাশাপাশি সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে এই শব্দগুলো কিন্তু বারবার রিপিট হয়, বারবার আসে। এই শব্দগুলো দুটো হচ্ছে হোমোফোন, যাদের উচ্চারণটা একই রকম, সাউন্ড একই রকম, কিন্তু অর্থ আলাদা। যখন নিজের দেশ বা যেটা বলা হয় প্যারেন্ট কান্ট্রি, সেটার থেকে বেরিয়ে গিয়ে অন্য দেশে সেটেল হওয়ার জন্য একটা ব্যক্তি বেরিয়ে পড়েন, তাকে বলা হয় এমিগ্রেন্ট। আবার যে দেশে গিয়ে তিনি সেটেল হচ্ছেন বা যে দেশে গিয়ে তিনি উপনীত হচ্ছেন, তাদের পরিপ্রেক্ষিতে সেই ব্যক্তিটাকেই বলা হবে ইমিগ্রেন্ট। সুতরাং ডিফারেন্ট অ্যাঙ্গেল, ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে একটা ব্যক্তিকেই এমিগ্রেন্ট কিংবা ইমিগ্রেন্ট বলা যেতে পারে। ফর এক্সাম্পল, আমরা যদি বলি যে একজন ব্যক্তি ভারতবর্ষের বাসিন্দা এবং তার প্যারেন্ট কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, তিনি সেটেল হচ্ছেন, পরবর্তীকালে একটা সময় চলে যাচ্ছেন অস্ট্রেলিয়া। এই যে ইন্ডিয়া থেকে অস্ট্রেলিয়া যাচ্ছেন, আমরা ইন্ডিয়ানরা যারা আছি তারা তাকে বলবো ইমিগ্রেন্ট, যেটা হচ্ছে অপশান এ, যেটা হচ্ছে আমাদের উত্তর। কিন্তু যখন তিনি অস্ট্রেলিয়াতে সেটেল হয়ে যাচ্ছেন, অস্ট্রেলিয়ানরা তাকে বলবে ইমিগ্রেন্ট, যেটা হচ্ছে অপশান বি। সুতরাং এই একটা ব্যক্তিই এমিগ্রেন্ট কিংবা ইমিগ্রেন্ট হতে পারে তার সেটেলমেন্ট অনুযায়ী, তিনি কোথায় যাচ্ছেন এবং কোথায় সেটেল হচ্ছেন সেই অনুযায়ী এই শব্দগুলো কিন্তু আইডেন্টিফাই করা হয়। তাই আমাদের এই প্রশ্নের উত্তর হবে অপশান এ। এর পরের প্রশ্নে আমরা চলে যাব। এখানেও বলা আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। প্রশ্নে উল্লেখ করা আছে বিলঙ্গিং টু দ্য সেম পিরিয়ড। বিলঙ্গিং টু দ্য সেম পিরিয়ড কথাটার অর্থ হচ্ছে একই সময়ে যখন বিলং করছে কোনো একটা ব্যক্তি বা কোনো একটা বিষয়, সেটাকে কি বলা হয়? অপশান এতে বলা আছে ইমিগ্রেন্ট, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। অপশান বিতে বলা আছে এনসিয়েন্ট। এনসিয়েন্ট কথাটার অর্থ হচ্ছে প্রাচীন। আর অপশান সিতে বলা আছে ইনঅ্যাক্সেসেবল, দ্যাট হুইচ ক্যান নট বি অ্যাক্সেসড, যেটাকে পাওয়া যায় না বা যেটাকে অ্যাচিভ করা যায় না, সেটাকে বলা হয় ইনঅ্যাক্সেসেবল। অপশান ডিতে বলা আছে কন্টেম্পোরারি। কন্টেম্পোরারি কথাটার অর্থ হচ্ছে সমসাময়িক। এক্ষেত্রে এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি যে রবীন্দ্রনাথ যে সময় জন্মগ্রহণ করেছিলেন, তিনি বেঁচে ছিলেন, সেই সময় কিন্তু গান্ধীজি ছিলেন বা বিবেকানন্দ ছিলেন, অথবা আমরা বলতে পারি যে সেই সময় সুভাষচন্দ্র বসুও কিন্তু জীবিত ছিলেন। এক্ষেত্রে তারা ছিলেন কন্টেম্পোরারি, অর্থাৎ সমসাময়িক কালে অ্যালবার্ট আইনস্টাইন এবং রবীন্দ্রনাথ বেঁচে ছিলেন, তাই তাদেরকে আমরা কন্টেম্পোরারি বলতে পারি। সুতরাং এক্ষেত্রে বিলঙ্গিং টু দ্য সেম পিরিয়ড কথাটার উত্তর হবে অপশান ডি, কন্টেম্পোরারি। এর পরের প্রশ্নে আমরা চলে যাব। এখানেও বলা আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং প্রশ্নে উল্লেখ করা আছে ওয়ান হু কম্পাইলস আ ডিকশনারি। এই শব্দটা, এই ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশনটা আগে আমরা আলোচনা করেছিলাম। যিনি ডিকশনারি লেখেন বা কম্পোজ করেন বা কম্পাইল করেন, তাকে এক কথায় কী বলা হয়? অপশান এতে বলা আছে ফিলাটেলিস্ট। ফিলাটেলিস্ট কথাটার অর্থ হচ্ছে ওয়ান হু লাভস টু কালেক্ট স্ট্যাম্পস, যিনি স্ট্যাম্প কালেক্ট করতে পছন্দ করেন। অপশান বিতে বলা আছে লেক্সিকোগ্রাফার। লেক্সিকন কথাটার অর্থ হচ্ছে শব্দ এবং লেক্সিকোগ্রাফার হচ্ছে যিনি শব্দগুলোকে কম্পাইল করে একটা ডিকশনারিতে কনভার্ট করেন। অর্থাৎ ওয়ান হু কম্পাইলস অ্যান্ড কম্পোজ আ ডিকশনারি ইজ কল্ড আ লেক্সিকোগ্রাফার। তাই আমাদের এই প্রশ্নের উত্তর হবে অপশান বি। বাকি অপশানগুলো আমরা দেখে নেব। অপশান সিতে বলা আছে ফিলোলজিস্ট, ওয়ান হু ইজ স্টাডিং অ্যাবাউট আ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ বা মেনি ল্যাঙ্গুয়েজেস, সেটাকে বলা হয় ফিলোলজিস্ট, অর্থাৎ ভাষাবিদ।
আর অপশন ডিতে বলা আছে নিউমিসমেটিস্ট, যার অর্থ হচ্ছে মুদ্রা সংগ্রহকারী, যিনি মুদ্রা কালেক্ট করতে পছন্দ করেন। ওয়ান হু লাভস টু কালেক্ট কয়েন ইজ কল্ড নিউমিসমেটিস্ট। এই চারটা অপশান যেখানে দেওয়া আছে, এই চারটা অপশানই কিন্তু বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন জায়গায় কিন্তু এসেছে, প্রত্যেকটা অপশানই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নে আমরা চলে যাব। এখানে বলা আছে ওয়ান হু নোজ এভরিথিং, যিনি সব কিছু জানেন, যিনি সর্বজ্ঞ, তাকে এক কথায় কী বলা হয়? অপশান এতে বলা আছে ওমনিসিয়েন্ট, অপশান বিতে বলা আছে ওমনিভোরাস, অপশান সিতে বলা আছে ওমনিপোটেন্ট, আর অপশান ডিতে বলা আছে অমিনাস। এই অমিনাস কথাটার অর্থ হচ্ছে যেটা অশুভ, সেটাকে অমিনাস বলা হয়। অপশান সিতে বলা আছে ওমনিপোটেন্ট, ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, যিনি সর্বশক্তিমান, তাকে বলা হয় ওমনিপোটেন্ট। অপশান বি এ বলা আছে ওমনিভোরাস, ওমনিভোরাস কথাটার অর্থ হচ্ছে ওয়ান হু ইটস এভরিথিং, যিনি সব কিছু খান, সর্বভুক, তাকে বলা হয় ওমনিভোরাস। আর অপশান এতে বলা আছে ওমনিসিয়েন্ট, ওয়ান হু সিজ এভরিথিং বা ওয়ান হু নোজ এভরিথিং, তাকে বলা হয় ওমনিসিয়েন্ট। অর্থাৎ এক্ষেত্রে যিনি সব কিছু জানেন, সর্বজ্ঞ, তাকে বলা হয় ওমনিসিয়েন্ট। তাই এই প্রশ্নের উত্তর আমরা করব অপশান এ। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। এখানে বলা আছে দ্য ডিপোজিটরি হোয়ার স্টেট রেকর্ডস অ্যান্ড ডকুমেন্টস আর প্রিজার্ভ। একটা ডিপোজিটরি একটা জায়গা যেখানে স্টেট রেকর্ডস, দেশের বা রাজ্যের সমস্ত রেকর্ডস, সমস্ত নথিপত্র, ডকুমেন্টস আর প্রিজার্ভ, সংরক্ষিত রাখা হয়, সেটাকে কি বলা হয়? অপশান এতে বলা আছে মিউজিয়াম, অপশান বিতে বলা আছে লাইব্রেরি, অপশান সিতে বলা আছে এম্পোরিয়াম, আর অপশান ডিতে বলা আছে আর্কাইভ। মিউজিয়াম কথাটা আমরা জানি, মিউজিয়াম হচ্ছে একটা জাদুঘর যেখানে প্রাচীন সামগ্রী, প্রাচীন বিষয়বস্তু সংগ্রহ করে রাখা হয়। অপশান বিতে বলা আছে লাইব্রেরি, যেখানে বই রাখা হয়। অপশান সিতে বলা আছে এম্পোরিয়াম, এম্পোরিয়াম হচ্ছে একটা বড় বাজার, বিগ মার্কেট ইজ কল্ড এম্পোরিয়াম। অপশান ডিতে বলা আছে আর্কাইভ, এই আর্কাইভ কথাটার অর্থ হচ্ছে লেখ্যগার, যেখানে নথিপত্র বা ফাইলপত্র ইত্যাদি সংরক্ষিত রাখা হয়। তাই এই প্রশ্নের উত্তর হবে অপশান ডি, আর্কাইভ। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। এই প্রশ্নে বলা আছে দ্যাট হুইচ ইজ নো লঙ্গার ফ্যাশনেবল অর ইন ইউজ। দ্যাট হুইচ নো লঙ্গার ফ্যাশনেবল কথাটার অর্থ হচ্ছে যেটা আর প্রচলিত নয় বা যেটাকে আর ব্যবহার করা হয় না, অর্থাৎ যেটা অপ্রচলিত, সেটাকে এক কথায় কী বলা হয়? অপশান দেওয়া আছে অপশান এ আনইউজড, আনইউজড কথাটার অর্থ হচ্ছে যেটা ইউজ হয় না, অব্যবহৃত। অপশান বিতে বলা আছে এনসিয়েন্ট, এনসিয়েন্ট কথাটার অর্থ হচ্ছে প্রাচীন। অপশান সিতে বলা আছে অবসোলেট, অবসোলেট কথাটার অর্থ হচ্ছে আউট অফ ডেট, যেটা আর ব্যবহার করা হয় না, যেটা অপ্রচলিত হয়ে গেছে, যার কার্যক্ষমতা নেই বা যেটার গুরুত্ব নেই, সেটাকে অবসোলেট বলা হয়। আর অপশান ডিতে বলা আছে ওল্ড, ওল্ড কথাটার অর্থ হচ্ছে প্রাচীন। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, অবসোলেট। অবসোলেট কথাটার অর্থ হচ্ছে দ্যাট হুইচ নো লঙ্গার ইন জেনারেল ইউজ বা দ্যাট হুইচ নো লঙ্গার ফ্যাশনেবল অর ইন ইউজ। এরপর বলা আছে মার্ডার অফ আ কিং, অর্থাৎ রাজহত্যা, এটাকে এক কথায় কী বলা হয়? অপশান এতে বলা আছে হোমিসাইড, অপশান বিতে বলা আছে ফ্যাট্রিসাইড, অপশান সিতে বলা আছে রেজিসাইড, আর অপশান ডিতে বলা আছে প্যারিসাইড। হোমিসাইড কথাটার অর্থ হচ্ছে কিলিং অফ আ হিউম্যান বিং, অর্থাৎ মানুষ হত্যা বা নরহত্যা, সেটাকে এক কথায় হোমিসাইড বলা হয়। অপশান বিতে বলা আছে ফ্যাট্রিসাইড, ফ্যাট্রিসাইড কথাটা এসছে ফ্র্যাটার্নিটি থেকে, ফ্র্যাটার্নিটি হচ্ছে ভ্রাতৃত্ববোধ। প্যাট্রিসাইড কথাটার অর্থ হচ্ছে কিলিং অফ আ ব্রাদার, অর্থাৎ ভাতৃহত্যা। অপশান সিতে বলা আছে রেজিসাইড, রেজিসাইড কথাটার অর্থ হচ্ছে কিলিং অফ আ কিং অর কুইন, অর্থাৎ সুপ্রিম মোনার্কিতে, সুপ্রিম অথরিটিতে যিনি আছেন তাকে হত্যা করাকে বলা হয় রেজিসাইড। আর অপশান ডিতে বলা আছে প্যারিসাইড, যেটা হচ্ছে কিলিং অফ আ প্যারেন্ট, অর্থাৎ পিতামাতাকে হত্যা করা। এই ক্ষেত্রে মার্ডার অফ আ কিং, এই প্রশ্নটার উত্তর হবে অপশান সি, রেজিসাইড। কিলিং অফ আ কিং অর কুইন ইজ কল্ড রেজিসাইড। এর পরের প্রশ্নে আমরা চলে যাব। এখানে বলা আছে আ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট, একটা জায়গা যেখানে পাখিদের রাখা হয়, সেটাকে এক কথায় কী বলা হয়? অপশান এতে বলা আছে অ্যাভিয়ারি, অপশান বিতে বলা আছে হাউস, অপশান সিতে বলা আছে অ্যাকোয়ারিয়াম, আর অপশান ডিতে বলা আছে অ্যাপিয়ারি। আমরা জানি অ্যাপিয়ারি কথাটার অর্থ হচ্ছে মধুমক্ষিশালা, যেখানে মধুমক্ষী, যেটা মৌমাছি, তাদেরকে রাখা হয়, সংরক্ষণ করা হয় এবং তাদের রিপ্রোডাকশন করা হয়। এক্ষেত্রে আ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট ইজ কল্ড অ্যাপিয়ারি। অপশান সিতে বলা আছে অ্যাকোয়ারিয়াম, অ্যাকোয়ারিয়াম হচ্ছে একটা জায়গা যেখানে মাছদের রাখা হয়। আ প্লেস হোয়ার ফিশ কেপ্ট অর আ ট্যাঙ্ক ফর ফিশ ইজ নোন অ্যাজ অ্যাকোয়ারিয়াম। অপশান বিতে বলা আছে হাউস, হাউস হচ্ছে শেল্টার ফর হিউম্যান বিং, মানুষ যেখানে থাকে সেটাকে হাউস বলা হয়। অপশান এতে বলছে অ্যাভিয়ারি, এই অ্যাভিয়ারি কথাটার অর্থ হচ্ছে আ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট, যেখানে পাখিদের রাখা হয় এবং রক্ষণাবেক্ষণ করা হয়, সেটাকে বলা হয় অ্যাভিয়ারি। তাই এই প্রশ্নের উত্তর হবে অপশান এ, অ্যাভিয়ারি, আ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট। পরের প্রশ্নে বলা আছে দ্যাট হুইচ হ্যাজ আ ডাবল মিনিং। এই প্রশ্নটা 2019 সালের যে ডাব্লিউবিপি হয়েছিল, সেই প্রশ্নে, সেই ডাব্লিউবিপির যে কোশ্চেন পেপার, সেখানে এসেছিল। এখানে যে প্রশ্নটা বলা আছে যেটার দুটো মানে আছে বা দ্বার্থক ডবল মিনিং আছে, সেটাকে কি বলা হয়? অপশান এতে বলা আছে ডাউটলেস, ডাউট কথাটার অর্থ হচ্ছে সন্দেহ, ডাউটলেস কথাটার অর্থ হচ্ছে নিঃসন্দেহ। অপশান বিতে বলা আছে আনসার্টেন,
আনসার্টেন কথাটার অর্থ হচ্ছে যেটা অনিশ্চিত, দ্যাট হুইচ ইজ নট সার্টেন ইজ কল্ড আনসার্টেন। অপশন সিতে বলা আছে কন্ট্রোভার্সিয়াল, অর্থাৎ বিতর্কমূলক, যেটার মধ্যে বিতর্ক আছে, দ্যাট হুইচ ইজ ফুল অফ কন্ট্রোভার্সি ইজ কল্ড কন্ট্রোভার্সিয়াল। আর অপশন ডিতে বলা আছে অ্যাম্বিগুয়াস। এই অ্যাম্বিগুয়াস কথাটার অর্থ হচ্ছে দ্যাট হুইচ প্রডিউস ডাবল মিনিং, যেটা দুটো মিনিং, দুটো মানে, দুটো অর্থ প্রডিউস করে, তাকে বলা হচ্ছে অ্যাম্বিগুয়াস। এই অ্যাম্বিগুয়াস কথাটা খুব গুরুত্বপূর্ণ, এটা সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রেও কিন্তু আসে বারবার। তাই এই প্রশ্নের উত্তর হবে অপশন ডি, অ্যাম্বিগুয়াস। দ্যাট হুইচ হ্যাজ এ ডাবল মিনিং ইজ কল্ড অ্যাম্বিগুয়াস। এর পরের প্রশ্নে আমরা চলে যাব। এখানে বলা আছে ইনকেপেবল অফ মেকিং এরর। এই প্রশ্নটাও কিন্তু 2019 সালের ডাব্লিউপি পরীক্ষাতে এসেছিল। ইনকেপেবল অর্থাৎ অসমর্থ, অফ মেকিং এরর ভুল করতে, অর্থাৎ যিনি ভুল করেন না বা ভুল করতে অসমর্থ, তাকে এক কথায় কী বলা হয়? অপশন এতে বলা আছে ইনফ্যালিয়েবল, অপশন বিতে বলা আছে ইনকারেজেবল, অপশন সিতে বলা আছে ইম্পারভিয়াস, আর অপশন ডিতে বলা আছে ইনএক্সপ্লিকেবল। এই চারটা শব্দই কিন্তু সিনোনিম অ্যান্টোনিমের জন্য গুরুত্বপূর্ণ, এর পাশাপাশি ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশনের জন্য গুরুত্বপূর্ণ। ইনএক্সপ্লিকেবল কথাটার অর্থ হচ্ছে দ্যাট হুইচ ক্যান নট বি এক্সপ্লেন্ড, যেটাকে বর্ণনা করা যায় না, অবর্ণনীয়, সেটা হচ্ছে ইনএক্সপ্লিকেবল। অপশন সিতে বলা আছে ইম্পারভিয়াস। ইম্পারভিয়াস কথাটার অর্থ হচ্ছে অসংবেদনশীল, আনসিম্পেথেটিক ইজ কল্ড ইম্পারভিয়াস। অপশন বিতে বলা আছে ইনকারেজেবল, দ্যাট হুইচ ক্যান নট বি কারেক্টেড, যাকে সংশোধন করা যায় না, অসংশোধনীয়, সেটা হচ্ছে ইনকারেজেবল। আর অপশন এতে বলা আছে ইনফেলিয়েবল, দ্যাট হুইচ হ্যাজ নেভার ফেলড, যিনি ব্যর্থ হন না, অব্যর্থ, তাকে বলা হয় ইনফেলিয়েবল। তাই ইনক্যাপেবল অফ মেকিং এরর প্রশ্নটার উত্তর হবে অপশন এ, ইনফেলিয়েবল। আমরা পরের প্রশ্নে চলে যাব। এখানে বলা আছে স্পট দ্য এরর, যেটাকে আমরা স্পটিং এরর বলে জানি। প্রশ্নে বলা আছে উই হ্যাভ বিন নোয়িং ইচ আদার সিন্স উই ওয়ার চিলড্রেন, অর্থাৎ যখন আমরা ছোট ছিলাম বা ছেলেবেলা থেকে আমরা একে অপরকে চিনি বা জানি। এখানে সেন্টেন্সটাকে তিনটা পার্টে ভাগ করা আছে। এই তিনটা পার্টের মধ্যে কোনো একটা পার্টে ভুল আছে। যদি মনে হয় সেন্টেন্সটাতে কোনো ভুল নেই, তাহলে আমাদের উত্তর হবে অপশন ডি। আর যদি মনে হয় ভুল আছে, তাহলে আমরা সেটাকে আইডেন্টিফাই করব। এক্ষেত্রে যে সেন্টেন্সটা এখানে উল্লেখ করা আছে, সেখানে বলা আছে ছেলেবেলা থেকে আমরা একে অপরকে জানি। এই গোটা সেন্টেন্সটা মূলত টেন্স রিলেটেড এরর একটা আছে এখানে। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হওয়ার কথা, কিন্তু এখানে ইউজ করা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা কোনো একটা বিষয় ধারাবাহিকভাবে ঘটে চলেছে, এই ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। আমরা একে অপরকে চিনে চলেছি, এটা কিন্তু এখানে বলতে চাইনি। এখানে বলতে চাইছে যে আমরা একে অপরকে চিনি ছোটোবেলা থেকে। তাই এক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব না, অর্থাৎ উই হ্যাভ বিন নোয়িং ইচ আদার এটা না ইউজ করে আমরা ইউজ করব উই হ্যাভ নোন, KNOWN, উই হ্যাভ নোন ইচ আদার সিন্স উই ওয়ার চিলড্রেন। তাই এক্ষেত্রে আমাদের এই প্রশ্নের উত্তর হবে অপশন এ, অর্থাৎ উই হ্যাভ নোন ইচ আদার সিন্স উই ওয়ার চিলড্রেন। এর পরের প্রশ্নে আমরা চলে যাব। এখানে বলা আছে নাইদার অফ দ্য টিমস আর সেন্সিবল এনাফ টু ডু দিস টাস্ক, অর্থাৎ দুটো টিমের মধ্যে কোনো টিমেই বা কোনো দলেই কাজটা করার প্রতি তৎপর নয়, আগ্রহী নয় বা সেন্সিবল নয়। এক্ষেত্রে আমরা এর আগে আলোচনা করেছিলাম আইদার অফ, নাইদার অফ, নান অফ, এনি অফ, ইচ অফ, ওয়ান অফ, এই ফ্রেজগুলো দিয়ে যখন একটা সেন্টেন্স শুরু হয়, তারপর যে নাউনটা আমরা ইউজ করি সেটা প্লুরাল হয়, এবং তারপর যে ভার্বটা ইউজ করি সেটা সিঙ্গুলার হয়। এক্ষেত্রে যে ভার্বটা এখানে ইউজ করা আছে সেটা প্লুরাল, সেটাকে আমরা সিঙ্গুলার করব, অর্থাৎ এক্ষেত্রে আর এর পরিবর্তে আমরা লিখব ইজ। এই টপিকটা আমরা ডিটেলসে আলোচনা করছি না, কারণ এর আগে বহুবার আমরা এটা আলোচনা করেছি। তোমরা যারা ব্যাপারটা শিখতে চাও তারা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে ভিডিওটা আছে ওটা দেখতে পারো। এর পরের প্রশ্নে বলা আছে ইফ আই ওয়াজ হি আই উড নট অ্যাকসেপ্ট দ্য প্রজেক্ট, আমি যদি তার জায়গায় থাকতাম আমি এই প্রজেক্টটা অ্যাকসেপ্টই করতাম না। এক্ষেত্রে যে বিষয়টা আমরা এর আগেও আলোচনা করেছি সেটা হচ্ছে যে যখন অবাস্তব কোনো একটা কন্ডিশন, কাল্পনিক ইচ্ছা বা অযৌক্তিক কোনো একটা সিচুয়েশন একটা সেন্টেন্সে উল্লেখ করা থাকে, তখন সাবজেক্ট নির্বিশেষে, অর্থাৎ সাবজেক্ট যাই হোক, যে হেল্পিং ভার্বটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ওয়্যার। অর্থাৎ এক্ষেত্রে আমরা যে হেল্পিং ভার্বটা এখানে ওয়াজ ইউজ করেছি সেটা কিন্তু এখানে ভুল। তার পরিবর্তে আমরা ইউজ করব ওয়্যারস হেল্পিং ভার্বটা, অর্থাৎ আমাদের এই প্রশ্নের উত্তর হবে অপশন এ। এটাও আমরা আগে আলোচনা করেছি, তোমরা যারা ব্যাপারটা নতুন দেখছো তারা কিন্তু আগের ভিডিওগুলো অবশ্যই দেখবে। এরপরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। এখানে বলা আছে দ্য টিচার অ্যাডভাইসড টু দ্য স্টুডেন্ট টু বরো আ বুক ফ্রম দ্য লাইব্রেরি উইদিন 3 days, অর্থাৎ শিক্ষক ছাত্রটাকে উপদেশ দিচ্ছেন যে 3 দিনের মধ্যে লাইব্রেরি থেকে একটা বই নিয়ে আসতে। এই যে সেন্টেন্সটা এখানে আমরা পাচ্ছি সেখানে একটা সুপারফ্লুয়াস এরর আছে, অর্থাৎ এই ধরনের যে সেন্টেন্স আছে, এই ধরনের সেন্টেন্স সুপারফ্লুয়াস যেখানে এরর থাকে সেখানে কোনো একটা শব্দ, কোনো একটা এক্সপ্রেশন বাড়তি দেওয়া থাকে যেটার কোনো প্রয়োজন নেই, সেই বাড়তি অংশটুকু আমরা বাদ দেবো। এই সেন্টেন্সটাতে
ইউজ করা আছে অ্যাডভাইসড, এবং অ্যাডভাইসডের পর যে টু শব্দটা আছে সেই টু শব্দটা কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই, এটা বাড়তি দেওয়া আছে, যেটা কিন্তু সুপারফ্লুয়াস। এরকমই আমরা টোল্ড, সাজেস্টেড এই শব্দগুলোর ক্ষেত্রেও কিন্তু এই টু প্রিপোজিশনটা আমরা ইউজ করি না। তাই এক্ষেত্রে আমরা লিখব দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্ট টু বরো আ বুক ফ্রম দ্য লাইব্রেরি উইদিন 3 days। তাই আমাদের এই প্রশ্নের উত্তর হবে অপশান এ। এর পরের প্রশ্নে বলা আছে আরবিয়ান নাইটস ইজ ইনডিড আ ইন্টারেস্টিং বুক, অর্থাৎ আরবিয়ান নাইটস, আরব্য রজনী অবশ্যই একটা ইন্টারেস্টিং, আকর্ষণীয় বই। এখানে আরবিয়ান নাইটস, আর টেল অফ টু সিটিজ, গালিভার্স ট্রাভেলস, এই যে বইগুলোর নাম আছে এরপর যে ভার্বটা আমরা ইউজ করি সেটা সিঙ্গুলার, এক্ষেত্রে সিঙ্গুলার করা আছে, তাই এখানে কোনো ভুল নেই। কিন্তু তারপর যে ইন্টারেস্টিং শব্দটা আছে যেটা ভাওয়েল সাউন্ড প্রডিউস করছে, তার আগে আমরা এ ইউজ করতে পারি না, তার আগে আমরা ইউজ করব অ্যান, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হবে অপশান সি, আরবিয়ান নাইটস ইজ ইনডিড অ্যান ইন্টারেস্টিং বুক। পরের প্রশ্নে আমরা চলে যাব। এখানে বলা আছে আইদার বিজয় অর বিকাশ হ্যাভ ডান দ্য ক্রাইম, হয় বিজয় অথবা বিকাশ কোনো একজন ক্রাইমটা বা অপরাধটা করেছে। এখানে আমরা এর আগেও ডিসকাস করেছিলাম যে দুটো সাবজেক্ট যখন আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো দিয়ে কানেক্ট করা থাকে, তখন লাস্ট সাবজেক্ট যেটা থাকে, সেকেন্ড সাবজেক্ট, সেটা দ্বারা ভার্বটা নির্ধারিত হয়। অর্থাৎ এক্ষেত্রে বিকাশ যদি সাবজেক্ট হয়, তারপর যে ভার্বটা আমরা ইউজ করব সেটা সিঙ্গুলার, তাই এই হ্যাভের পরিবর্তে আমরা এখানে ইউজ করব হ্যাজ হেল্পিং ভার্বটা। তাই এই প্রশ্নের উত্তর হবে অপশান সি। এই বিষয়টা আমরা আগে আলোচনা করেছি, তোমরা চাইলে আগের ভিডিওগুলো দেখতে পারো। এর পরের প্রশ্নে বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড, সঠিক শব্দ দিয়ে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। যে সেন্টেন্সটা উল্লেখ করা আছে সেখানে বলা আছে মিস্টার রয় হ্যাজ বিন ইন দিস কলেজ ড্যাশ 10 years, অর্থাৎ মিস্টার রয় 10 বছর ধরে এই কলেজে আছেন। এই 10 বছর যে কথাটা ইউজ করা আছে সেটার পরিপ্রেক্ষিতে আমরা এই প্রিপোজিশনগুলো ইউজ করব। এখানে অপশান দেওয়া আছে ফর, সিন্স, আফটার এবং বিফোর। এর আগে আমরা বহুবার আলোচনা করেছি, যখন পিরিয়ড অফ টাইম অর্থাৎ ডিউরেশন অফ টাইম উল্লেখ করা থাকে তখন আমরা ফর কথাটা ইউজ করি, ফর প্রিপোজিশনটা ইউজ করি, এবং যখন পয়েন্ট অফ টাইম একটা নির্দিষ্ট বিন্দুতে একটা টাইমকে উল্লেখ করা থাকে সেক্ষেত্রে আমরা সিন্স ইউজ করি। এখানে যেহেতু 10 বছর একটা লম্বা সময়, দীর্ঘ সময়, একটা ডিউরেশন, একটা পিরিয়ডকে ইন্ডিকেট করছে, তাই আমরা ইউজ করব ফর শব্দটা, অর্থাৎ আমাদের উত্তর হবে অপশান এ, মিস্টার রয় হ্যাজ বিন ইন দিস কলেজ ফর 10 years। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। এখানে বলা আছে উই অ্যাটেন্ডেড আর ড্যাশ ডিসকোর্স, আমরা একটা আধ্যাত্মিক আলোচনা অংশগ্রহণ করেছিলাম। এই আধ্যাত্মিক বিষয়টাকে 4টা অপশানের মধ্যে উল্লেখ করা আছে। অপশান এতে বলা আছে স্পিরিচুয়াল, অপশান বিতে বলা আছে স্পিরিচুয়াস, অপশান সিতে বলা আছে স্পিরিচুয়ালিটি, আর অপশান ডিতে বলা আছে স্পিরিচুয়ালি। এক্ষেত্রে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে এই 4টা অপশানের মধ্যে সেটা আমরা আইডেন্টিফাই করব। আমরা অ্যাটেন্ড করেছিলাম একটা আধ্যাত্মিক আলোচনায়, আলোচনাটা হচ্ছে নাউন, তাই এটাকে কোয়ালিফাই করার জন্য আমরা ইউজ করব অ্যাডজেক্টিভ। এক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে অপশান এ, স্পিরিচুয়াল। পরের প্রশ্নে আমরা চলে যাব। এখানেও একই রকম একটা প্রশ্ন উল্লেখ করা আছে। প্রশ্নে বলা আছে দ্য ভ্যালি ইজ নোন ফর ইটস গ্রোথ অফ ভেজিটেশন, অর্থাৎ এই ভ্যালি, এই উপত্যকাটা প্রাচুর্যপূর্ণ বা ঐশ্বর্যপূর্ণ চাষবাসের জন্য বিখ্যাত বা চাষ আবাদের জন্য বিখ্যাত। এক্ষেত্রে এই যে 4টা অপশান দেওয়া আছে, এই 4টা অপশানের মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা আমরা চুজ করব। অপশান এতে বলা আছে লাক্সুরিয়াস, অপশান বিতে বলা আছে লাক্সারি, অপশান সিতে বলা আছে লাক্সারিয়েন্ট, আর অপশান ডিতে বলা আছে লাক্সারিয়াসলি। এক্ষেত্রে 4টা শব্দই একই মিনিং প্রডিউস করছে, কিন্তু যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাকে আমাদেরকে চুজ করতে হবে। এক্ষেত্রেও এই যে গ্রোথ অফ ভেজিটেশন, তার আগে আমরা একটা অ্যাডজেক্টিভ ইউজ করব যেটা হচ্ছে লাক্সুরিয়াস, অর্থাৎ এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান এ, লাক্সুরিয়াস। দ্য ভ্যালি ইজ নোন ফর ইটস লাক্সুরিয়াস গ্রোথ অফ ভেজিটেশন, অর্থাৎ 19 নম্বর প্রশ্নের উত্তর হলো অপশান এ। এর পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। এখানে বলা আছে দ্য মোর হি রিমনস্ট্রেটেড ড্যাশ দ্য রেফারি দ্য ওয়ার্স দ্য সিচুয়েশন। এই শব্দটার অর্থ হচ্ছে যত সে রেফারির বিরোধিতা করবে বা আপত্তি করবে তত পরিস্থিতি জটিল হবে। এক্ষেত্রে এই রিমনস্ট্রেটেড কথাটা খুব গুরুত্বপূর্ণ। এই রিমনস্ট্রেটেড কথাটার সাথে কোন প্রিপোজিশনটা ইউজ হবে সেটা আমরা দেখব। অপশান এতে বলা আছে অ্যাট, অপশান বিতে বলা আছে টু, অপশান সিতে বলা আছে উইথ, আর অপশান ডিতে বলা আছে ফর। এক্ষেত্রে এই ডেমনস্ট্রেটেড কথাটার অর্থ হচ্ছে প্রতিবাদ করা, আপত্তি করা বা বিরোধিতা করা, এরকম একটা সেন্স প্রকাশ করার জন্য মূলত রিমনস্ট্রেটেড কথাটা ইউজ করা হয়। এক্ষেত্রে যেটা উত্তর হবে দ্য মোর হি রিমনস্ট্রেটেড উইথ দ্য রেফারি, রেফারির সাথে দ্য ওয়ার্স দ্য সিচুয়েশন বিকাম, যত সে বিরোধিতা করবে, যত আপত্তি করবে, তত সিচুয়েশনটা খারাপ হবে। তাই এই প্রশ্নের উত্তর হবে অপশান সি, উইথ। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। এখানে বলা আছে ইন্টারনেট ক্যাফে ওনার্স fear that a police crackdown may cause dash damage to their business,
অর্থাৎ এই প্রশ্নটার অর্থ হচ্ছে ইন্টারনেট ক্যাফে মালিকরা ভয় করছে যে পুলিশের তদন্ত তাদের ব্যবসায় একটা অপশন এ আনটোল্ড, অপশন বি রিপেয়ারেবল, অপশন সি ইররিপেয়ারেবল আর অপশন ডি ইটার্নাল ক্ষতি এনে দিতে পারে। অর্থাৎ এই চারটা অপশানের মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট এই সেন্সটাকে প্রকাশ করার জন্য সেটা আমরা চুজ করব। আনটোল্ড কথাটার অর্থ হচ্ছে যেটা বলে বোঝানো যাবে না, যেটা হচ্ছে অব্যক্ত। অপশন বিতে বলা আছে রিপেয়ারেবল, দ্যাট হুইচ ক্যান বি রিপেয়ার্ড, যেটাকে রিপেয়ার করা সম্ভব, পূরণীয়। আর ইররিপেয়ারেবল হচ্ছে দ্যাট হুইচ ক্যান নট বি রিপেয়ার্ড, যেটা অপূরণীয়। আর ইটার্নাল কথাটার অর্থ হচ্ছে চিরন্তন। এক্ষেত্রে একদম অ্যাপ্রোপ্রিয়েট যে শব্দটা হবে এখানে সেটা হচ্ছে অপশন সি ইররিপেয়ারেবল, যেটাকে পূরণ করা সম্ভব না, অপূরণীয়। তাই 21 নম্বর প্রশ্নের উত্তর হলো অপশন সি। এর পরের প্রশ্নে বলা আছে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে চারটা অপশন দেওয়া আছে, তার মধ্য থেকে সঠিক বানানটা আমরা চুজ করব। যে শব্দটা উল্লেখ করা আছে সেটা হচ্ছে করেসপন্ডেন্ট। এই করেসপন্ডেন্ট শব্দটার পরিপ্রেক্ষিতে চারটা অপশন এ বি সি ডি দেওয়া আছে, তিনটা অপশন ভুল, একটা সঠিক। সেই সঠিক বানানটা আমরা চুজ করব। করেসপন্ডেন্ট কথাটার অর্থ হচ্ছে সংবাদদাতা বা প্রতিনিধি। আবার করেসপন্ডেন্স বিষয়টা পত্র দ্বারা যোগাযোগ, এই বিষয়টাকে ইন্ডিকেট করার ক্ষেত্রেও ইউজ করা হয়। এক্ষেত্রে যেটা সঠিক বানান সেটা হচ্ছে অপশন ডি CORRESPONDENT। করেসপন্ডেন্ট কথাটার অর্থ হচ্ছে সংবাদদাতা বা প্রতিনিধি। এরপরেও বলা আছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড। যে শব্দটা উল্লেখ করা আছে সেটা স্পেলিংয়ের জন্য গুরুত্বপূর্ণ, ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশনের জন্য গুরুত্বপূর্ণ, আবার সিনোনিম অ্যান্টোনিমের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ। শব্দটা হচ্ছে সিউডোনেম। সিউডোনেম কথাটার অর্থ হচ্ছে ছদ্মনাম, যেটা হচ্ছে অ্যান ইমাজিনারি নেম অ্যাজিউমড বাই অ্যান অথার। একটা অথার, একটা লেখক যখন নিজের নামের পরিবর্তে কোনো একটা ছদ্মনাম, কোনো একটা ইমাজিনারি কাল্পনিক নাম ইউজ করেন তার লেখাতে, সেটাকে বলা হয় সিউডোনিম। এক্ষেত্রেও চারটা অপশন দেওয়া আছে, তার মধ্য থেকে সঠিক বানানটা আমরা নির্বাচন করব, সঠিক বানানটা চুজ করব। সেটা হচ্ছে অপশন বি PSEUDONYM। সিউডোনেম কথাটার অর্থ হচ্ছে ছদ্মনাম। এর পরের প্রশ্নে আমরা চলে যাব। এখানে যে শব্দটা উল্লেখ করা আছে সেটা বানানের ক্ষেত্রে যতটা ইম্পর্টেন্ট ততটাই সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে যে শব্দটা উল্লেখ করা আছে সেটা হচ্ছে ডিসিট। ডিসিট শব্দটার বাংলা অর্থ হচ্ছে ঠকানো বা প্রতারণা করা, যেটাকে ইংরেজিতে বলা হয় ডিসিভ, চিট বা ফোর্জ। ডিসিভ কথাটার অর্থ হচ্ছে প্রতারণা করা এবং ডিসিট কথাটার অর্থ কিন্তু ঠকানো। এক্ষেত্রে যেটা অ্যাপ্রোপ্রিয়েট, যেটা সঠিক বানান সেটা হচ্ছে অপশন এ DECEIT। ডিসিট কথাটার অর্থ হচ্ছে ঠকানো বা প্রতারণা করা। এর পরের প্রশ্নে আমরা চলে যাব। এখানেও স্পেলিং বলা আছে এবং যে প্রশ্নটা উল্লেখ করা আছে সেটা হচ্ছে কনসেনসাস। কনসেনসাস কথাটার অর্থ হচ্ছে অ্যাপ্রুভাল ফ্রম এভরিওয়ান। প্রত্যেকের যখন অ্যাপ্রুভাল পাওয়া যায়, সম্মতি পাওয়া যায় বা সর্বসম্মতিক্রমে যখন কোনো একটা কাজ করা হয় সেটাকে কনসেনসাস নামে প্রকাশ করা হয়। এক্ষেত্রে চারটা অপশন দেওয়া আছে, তার মধ্যে সঠিক বানানটা হবে অপশন এ কনসেনসাস, CONSENSUS। কনসেনসাস কথাটার অর্থ হচ্ছে সর্বসম্মতি বা সম্মতি। নেক্সট কোয়েশ্চেন। এখানেও বলা আছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড এবং যে শব্দটা দেওয়া আছে সেটা আমাদের খুব পরিচিত একটা শব্দ, যেটা হচ্ছে ডিসস্যাটিসফাইড। স্যাটিসফাইড কথাটার উল্টো হচ্ছে ডিসস্যাটিসফাইড, যার অর্থ হচ্ছে অসন্তোষ বা অসন্তুষ্টি। এক্ষেত্রে যে বানানটা সঠিক চারটার মধ্যে সেটা হচ্ছে অপশন এ ডিসস্যাটিসফাইড, DISSATISFIED। ডিসস্যাটিসফাইড কথাটার অর্থ হচ্ছে অসন্তুষ্টি বা অসন্তোষ। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইডিয়াম বা ফ্রেজ। এর আগে আমরা বহুবার ইডিয়াম ফ্রেজ করেছি। এখানে একটা সেন্টেন্স দেওয়া থাকে, তার মধ্যে একটা ইডিয়াম উল্লেখ করা থাকে এবং সেন্টেন্সের পরিপ্রেক্ষিতে সেই ইডিয়ামটার মিনিং আমরা এখান থেকে চুজ করব। এখানে যে শব্দটা উল্লেখ করা আছে, যে সেন্টেন্সটা উল্লেখ করা আছে সেটা হচ্ছে হার মাদার শ থ্রু দ্য এক্সকিউজ সি গেভ। হার মাদার, তার মা, শ থ্রু দ্য এক্সকিউজ সি গেভ, অর্থাৎ সে কি অজুহাত দিচ্ছিল সেটা তার মা অপশন এ রিভিল করেছিল, অপশন বি ডিটেক্টেড করেছিল, অপশন সি ভিউড দেখেছিল, আর অপশন ডি ডিনাইড। রিভিল করার কথাটার অর্থ হচ্ছে প্রকাশ করে দিয়েছিল, অপশন বি ডিটেক্টেড কথাটার অর্থ হচ্ছে সেটাকে বুঝতে পেরেছিল বা ধরে ফেলেছিল, ভিউ কথাটার অর্থ আমরা প্রত্যেকেই জানি দেখে ফেলেছিল, আর ডিনাইড করা কথাটার অর্থ হচ্ছে অস্বীকার করেছিল। তাই থ্রু কথাটার এক্স্যাক্ট অর্থ হবে অপশন বি ডিটেক্টেড, অর্থাৎ সে কি অজুহাত দিচ্ছিল সেটা তার মা ধরে ফেলেছিল। তাই 27 নম্বর প্রশ্নের উত্তর হলো অপশন বি। পরের প্রশ্নেও বলা আছে ইডিয়াম বা ফ্রেজ এবং প্রশ্নে উল্লেখ করা আছে সাম পিপল হ্যাভ দ্য হ্যাবিট অফ ওয়ার্কিং বাই ফিটস অ্যান্ড স্টার্টস। সাম পিপল হ্যাভ দ্য হ্যাবিট, অর্থাৎ কিছু কিছু মানুষের হ্যাবিট আছে, অভ্যাস আছে যে মাঝে মাঝে কাজ করা, অর্থাৎ কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে কাজ না করে মাঝে মাঝে কাজ করা। এক্ষেত্রে অপশন দেওয়া আছে ভেরি সিরিয়াসলি, খুব গুরুতরভাবে, সিরিয়াসভাবে। অপশন বিতে বলা আছে এক্সাইটেডলি, অর্থাৎ উত্তেজনাপূর্ণভাবে বা উত্তেজিতভাবে। অপশন সিতে বলা আছে কনসিস্টেন্টলি। কনসিস্টেন্টলি কথাটার অর্থ হচ্ছে ধারাবাহিকভাবে, নিয়মিতভাবে। আর অপশন ডিতে বলা আছে ইররেগুলারলি, যেটা হচ্ছে অনিয়মিতভাবে।
এক্ষেত্রে বাই ফিটস অ্যান্ড স্টার্ট কথাটার অর্থ কিন্তু অনিয়মিত হবে, তাই আমাদের এই প্রশ্নের উত্তর হবে অপশন ডি, ইররেগুলারলি। এর পরের প্রশ্নে বলা আছে হি লেফট দ্য টাউন আন্ডার আ ক্লাউড, অর্থাৎ সে শহরটা ছেড়ে গিয়েছে আন্ডার আ ক্লাউড। এই আন্ডার আ ক্লাউড কথাটার পরিপ্রেক্ষিতে যে একটা অপশান দেওয়া আছে, অপশান এতে বলা আছে অফ হিজ ওন অ্যাকর্ড, অর্থাৎ নিজের ইচ্ছায় বা স্বেচ্ছায়। অপশান বিতে বলা আছে ইন ডিসগ্রেস, অর্থাৎ একটা লজ্জাকর পরিস্থিতির জন্য বা অপমানজনক একটা পরিস্থিতির জন্য। অপশান সিতে বলা আছে উইথ এ হ্যাভি হার্ট, অর্থাৎ একটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে। আর অপশান ডিতে বলা আছে হোয়েন ইট ওয়াজ রেইনিং, যখন বৃষ্টি হচ্ছিল বা বৃষ্টিপাত হচ্ছিল। এক্ষেত্রে আন্ডার আ ক্লাউড কথাটার অর্থ হচ্ছে আন্ডার সাসপিশন বা ইন ডিসগ্রেস, তাই এই প্রশ্নের উত্তর হবে অপশান বি, ইন ডিসগ্রেস, অর্থাৎ একটা কলঙ্ক মাথায় নিয়ে। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। এখানে বলা আছে দ্য ইয়াং বয়েজ অ্যাক্ট পুট হিজ ফাদার ইন এ পিকেল, অর্থাৎ একটা ছোট্ট ছেলের বা বাচ্চা ছেলেটার কার্যকলাপ তার বাবাকে একটা অস্বস্তিতে বা একটা অপ্রস্তুতিতে ফেলে দিয়েছিল। এই ইন এ পিকেল কথাটার অর্থ হচ্ছে একটা অপ্রস্তুতিতে ফেলে দেওয়া। অপশান এতে বলা আছে ইন এ ফানি পজিশন, অর্থাৎ একটা হাস্যকর পরিস্থিতিতে বা হাস্যকর একটা সিচুয়েশনে। অপশান বিতে বলা আছে ইন এ সিরিয়াস পজিশন, অর্থাৎ একটা গুরুতর পরিস্থিতিতে, একটা সিরিয়াস কন্ডিশনে। অপশান সিতে বলা আছে ইন এ স্যাড পজিশন, একটা দুঃখজনক পরিস্থিতিতে। আর অপশান ডিতে বলা আছে ইন অ্যান এম্বারেসিং অর অকওয়ার্ড সিচুয়েশন, একটা হাস্যকর বা লজ্জাকর বা একটা অপ্রস্তুতিজনক একটা সিচুয়েশনে বা পরিস্থিতিতে কোনো একজনকে ফেলে দেওয়া, সেটা হচ্ছে অপশান ডি। এক্ষেত্রে ইন এ পিকেল কথাটার এক্স্যাক্ট মিনিং হবে অপশান ডি, ইন অ্যান এম্বারেসিং অর অকওয়ার্ড সিচুয়েশন। তাই আমাদের লাস্ট কোয়েশ্চেনের উত্তর হবে অপশান ডি। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, এতক্ষণ ধৈর্য ধরে ক্লাস করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা এটা নিয়ে মোট 28টা প্র্যাকটিস সেট এখানে কমপ্লিট করলাম। আমরা চাইবো তোমরা যারা আগের সেশনগুলো এখনও দেখোনি তারা সেগুলো দেখে ফেলো এবং চ্যানেলটার যে কন্টেন্টগুলো আছে সেগুলো বন্ধুদের সাথে শেয়ার করো। আমরা পরবর্তী সময়ে আরও একটা সেশন নিয়ে, আরও একটা প্র্যাকটিস সেশন নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ।